গল্পের শুরুতে আমরা দেখতে পাই ডাকচি নামের ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার পরনে ছিল স্যুট আর টাই। মূলত ডাকচি এই শহরেই থাকতো। সে একটা ভালো কোম্পানিতে চাকরিও করত। ধীরে ধীরে সে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। এই বাড়িটি ছিল মূলত তার দাদার বাড়ি। ডাকচি তার দাদার অন্তিম সৎকার করতে এসেছে। কিছুদিন আগেই তার দাদা মারা গিয়েছিল, কিন্তু মৃতদেহ এখনো সৎকার করা হয়নি। সে যখন বাড়ির ভেতরে প্রবেশ করতেই যাবে, তখনই সে দেখতে পায় ৮ থেকে ১০ বছর বয়সী একটা মেয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার কথার কোনো উত্তর দেয় না। মেয়েটি মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে ছিল। মেয়েটির এমন আচরণে ডাকচি কিছুটা অবাক হয়। আর বাড়িতে ঢুকে সে দেখতে পায় তার দাদার মৃতদেহ ফুল দিয়ে সাজানো হচ্ছে। ডাকচি যখনই ঘরের ভেতর প্রবেশ করে, সেখানে পরিচারিকা তাকে দেখে অবাক হয়ে যায় এবং বেশ ভয় পেতেও শুরু করে। তবে পরিচারিকাটি কেন এমনটা করে সেটা আমরা সিনেমার মাঝখানে জানতে পারবো। ঘরে প্রবেশ করার পর ডাকচি দেখে সেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল। বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সেখানকার সবাই ডাকচিকে দেখে চমকে ওঠে, কারণ ডাকচি দেখতে পুরোপুরি তার মৃত দাদার মতোই ছিল। ডাকচি জানালার পাশে বসে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে, আর সেই জানালার ভেতর দিয়েই বাইরে দেখা যাচ্ছিল সেই ছোট্ট মেয়েটিকে। ডাকচি তার মায়ের কাছে জিজ্ঞেস করে, এই মেয়েটি কে, এখানে কোথা থেকে এলো? তার মা প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরে সে জানায় এটি তার দাদার দ্বিতীয় স্ত্রীর কন্যা সন্তান। তার দাদা মারা যাওয়ার কয়েক বছর আগে বিয়ে করে, কিন্তু মেয়েটির মা কোথাও একটা চলে গেছে। ছোট্ট এই বাচ্চাটির বর্তমানে আর কেউ নেই। সে জানেও না সে তার বাবাকে হারিয়েছে, কারণ সে তো অনেক ছোট। সে কিছুই বোঝে না। নিষ্পাপ এই মেয়েটির মুখে তাকিয়ে ডাকচির প্রচন্ড মায়া হয়। সে তার মাকে বলে, তাহলে এই মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক কি? সে কি তাহলে সম্পর্কে আমার ফুপু হয়? ডাকচির মা অবাক হয়ে প্রশ্নটির উত্তর চিন্তা করতে থাকে, কিন্তু সে সত্যিই কোনো উত্তর বের করতে পারে না। ৩০ বছর বয়সী ডাকচি আর ৫ বছর বয়সী রিন নামের এই মেয়েটির মধ্যে সত্যি সত্যি সম্পর্কের সমীকরণ সে কিছুতেই মেলাতে পারছিল না। এরপর ডাকচি জিজ্ঞেস করে এর মায়ের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল কিনা। তখন ডাকচির মা জানায় এই মেয়েটির নাম হলো ইউসি। সে শহরে থাকে এবং কিছুতেই সে রিনের দায়িত্ব নিতে রাজি নয়। কয়েক বছর ধরেই ডাকচির দাদা এই রিনকে দেখাশোনা করছিল, কিন্তু আজ সেও মারা গেছে। সত্যি সত্যি এখন মেয়েটি পুরোপুরিভাবে একা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ সৎকারের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছিল। ডাকচির দাদার অনেক বন্ধুবান্ধব এসেছিল তাকে শেষ বিদায় জানানোর উদ্দেশ্যে। সেখানে অনেক আত্মীয় স্বজনও ছিল। কেউ ছিল ডাকচির চাচা, কেউ ফুপু, আর কেউ মামা বা খালু। ঘরের মধ্যে ঢুকেই তারা নাকি কান্না করতে শুরু করে। তবে কারো চোখেই জল ছিল না। তবে তারা এমন একটা ভাব দেখাচ্ছিল যেন এই মৃত্যুতে তারা প্রচন্ড শোকাহত। তারা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ডাকচিকে দেখে তারা একেবারে হতবাক হয়ে যায়। ওই যে মুভির শুরুতে আগেই বলেছিলাম, ডাকচি দেখতে পুরোপুরি তার দাদার মতো ছিল। মৃতদেহের সৎকারের অনুষ্ঠান সবাই মনোযোগ দিয়ে দেখতে শুরু করে, কিন্তু ডাকচির ওদিকে একদম মনোযোগ ছিল না। সে তাকিয়েছিল ছোট্ট সেই রিনের দিকে। ছোট্ট রিন তখনও জানতো না এই পৃথিবীতে তার কেউ নেই। তার শেষ সম্বল তার বাবাও হারিয়ে গেছে। অনুষ্ঠানে রিনের কোনো মনোযোগ ছিল না। সবাই যখন মৃতদেহ নিয়ে ব্যস্ত, তখন রিন এদিকে ছোটাছুটি করে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পর সবাই মৃতদেহের কফিনের ওপর বিভিন্ন ফুল রাখতে শুরু করে, আর ঠিক তখনই আমরা একটা মর্মান্তিক দৃশ্য দেখতে পাই। ছোট্ট মেয়েটি তার বাবার পছন্দের নীল অপরাজিতা ফুল তাড়াতাড়ি বাগান থেকে নিয়ে আসে আর তার হাতের মধ্যে গুজে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হায়, তার বাবা তো মারা গেছে। তার সারা শরীর শক্ত হয়ে গেছে। সে চাইলেও এই নীল অপরাজিত ফুল তার বাবার হাতে দিতে পারে না। ছোট্ট মেয়েটি তখন দাঁড়িয়ে বুকে এক রাশ কষ্ট নিয়ে কান্নায় ভেঙে পড়ে। এবার সে প্রথম বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। তার বাবা কখনো চোখ মিলে তাকাবে না, তাকে আদরও করবে না, আর তাকে ভালোবাসবে না। তার বাবা তাকে চিরদিনের জন্য রেখে কোথাও একটা চলে গেছে। মৃতদেহ সৎকারের অনুষ্ঠান একসময় শেষ হয়ে যায়। সকল আত্মীয় স্বজন একটা টেবিল চেয়ারে বসে গোল টেবিল বৈঠক করতে শুরু করে। সবাই তখন ছোট্ট রিনকে নিয়ে কথা বলতে শুরু করে। সবাই বলে যে এই মেয়েটার এখন কি হবে, কে তাকে দেখাশোনা করবে। একের পর এক আত্মীয় স্বজন মেয়েটিকে না রাখার বাহানা বানাতে থাকে। তারা বিভিন্ন অজুহাতে মেয়েটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় ডাকচির মায়ের ওপর মেয়েটাকে দেখে শুনে রাখার অনুরোধ আসে, কিন্তু ডাকচির মা বলে যে আমার দুটো সন্তান রয়েছে, তাদের লালন পালন করে বড় করতেই তো আমার পুরো জীবনটা কেটে গেছে। এখন আর নতুন করে আমি শ্বশুরের মেয়ের দায়িত্ব নিজের ঘাড়ে চাপাতে পারবো না। আলোচনা চলতেই থাকে, কিন্তু কোনো সমাধান বের হয়ে আসে না। কেউ জানে না এই ছোট্ট মেয়েটির ভাগ্যে আসলে কি লেখা আছে। সত্যি সত্যি কি এই মেয়েটার দায়িত্ব নিতে কেউ রাজি হবে না? এর পরের সিনে আমরা দেখতে পাই ছোট্ট রিন বাগানে দাঁড়িয়ে আছে।
তার পাশে গিয়ে দাঁড়ায় আজকের মুভির মূল ক্যারেক্টার ডাকচি। এত ছোট্ট হওয়া সত্ত্বেও রিন তখন বেশ বুঝতে পারছিল এই পৃথিবীতে সে একটা বোঝা হয়ে গেছে। কেউ তার দায়িত্ব নিতে চায় না। তার বাবাও তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। ডাকচি গুটি গুটি পায়ে রিনের কাছে এসে দাঁড়ায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে আমার বাড়িতে থাকতে রাজি হবে? ছোট রিন মুখে কোনো কথা না বললেও তার আলতো হাত দিয়ে ডাকচির কোটের হাতাটা চেপে ধরে। এর পরের সিনে সকালবেলা আমরা দেখতে পাই ডাকচি ঘুমিয়েছিল। রিন তার কাছে গিয়ে তাকে ডেকে তোলে আর বলে, আমার খুব খিদে পেয়েছে। ডাকচি বুঝতে পারে বাচ্চা মেয়েটা গতকাল রাত থেকে কিছুই খায়নি, আর তাই সে এক মুহূর্ত দেরি না করে পাশের একটা সুপার স্টোরে চলে যায়। সেখান থেকে কিছু বাজার করে নিয়ে এসে বাচ্চা মেয়েটার জন্য খাবার প্রস্তুত করে। তারা দুজনে একসঙ্গে খেতে বসে আর নিজেদের মধ্যে অনেক গল্প করতে শুরু করে। একটা সময় ছোট রিন তার মায়া ভরা হাতে ডাকচির জন্য ছোট ছোট রাইস বল বানায় আর সেই রাইস বল ডাকচিকে খেতে দেয়। এই ঘটনা ডাকচির মনটাকে ভীষণ রকমের নাড়া দিয়ে ফেলে। ছোট্ট মেয়েটার প্রতি তার আস্তে আস্তে ভালোবাসা তৈরি হতে শুরু করে। এবার ডাকচি একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে যেভাবেই হোক রিনকে তার নিজের কাছেই রাখতে চায়। খাওয়া দাওয়ার পর্ব একটা সময় শেষ হয়। ডাকচি খেয়াল করে রিনের কাছে পরার মতো কোনো কাপড় চোপড় নেই। সে তো এক কাপড়েই তার সঙ্গে চলে এসেছে। এবার ডাকচি সিদ্ধান্ত নেয় ছোট্ট এই মেয়েটার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। আর তাই ব্রেকফাস্ট শেষ করে সে রিনকে নিয়ে সুপার শপে চলে যায় আর সেখানে তার জন্য অনেক শপিং করে। ডাকচি এবং রিন যখন কেনাকাটা করায় ব্যস্ত, তখনই রিন হঠাৎ করে একটা স্কার্টে হাত দেয় আর বলে যে, আমি যে নার্সারি স্কুলে পড়তাম, এই জামাটা সেই স্কুলের জামাটার মতোই ছিল। আমি আবার স্কুলে যেতে চাই। ডাকচি তখন বুঝতে পারছিল না সে কি করে ওকে স্কুলে ভর্তি করাবে, কারণ বাচ্চাদের স্কুল সম্পর্কে তো ডাকচির কোনো ধারণাই ছিল না। আর তাই সে দোকান থেকে বের হয়ে তার বোন কিমাজুকে কল করে এবং জানতে চায় সে কি জানে কিন্ডারগার্টেন স্কুল আর নার্সারি স্কুলের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা। এরপর সে তার বোনের কথা মতো রিনকে একটা স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে যাওয়ার পর থেকেই ডাকচির উপর প্রচন্ড চাপ আসতে শুরু করে। প্রতিদিন সকালে উঠে খাবার বানানো, রিনকে স্কুলের জন্য রেডি করা, এরপর রিনকে স্কুলে দিয়ে আসা, এইসব করতে করতেই তার প্রতিদিন অফিসে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। আর অফিসের সিনিয়র তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। এরপর অফিস শেষ করে সে রিনকে নিয়ে বাড়ি ফিরত আর বাড়ি ফিরে সে আবার রাতের খাবার দাবার তৈরি করত। এটাই ছিল তার প্রতিদিনকার রুটিন। প্রতিদিন সকালে উঠে তার দায়িত্ব শুরু হতো আর দায়িত্ব শেষ করতে করতে অনেক রাত হয়ে যেত। এভাবে প্রতিদিনকার রুটিনে ডাকচি সত্যি সত্যি খুব হাঁপিয়ে উঠেছিল। এবার সে বুঝতে পারছিল তার মা কেন এই বাচ্চাটার দায়িত্ব নিতে রাজি হয়নি। কারণ একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মুখের কথা নয়, সেখানে দায়িত্বর সাথে সাথে অনেক ব্যস্ততাও যুক্ত হয়, যেটা পালন করা একেবারেই মুখের কথা না। এর পরের সিনে আমরা দেখতে পারি ডাকচি প্রতিদিনকার মতো অফিসে গিয়েছে। আজকেও তার দেরি হয় আর সে সিনিয়রের কাছে দেরি হওয়ার জন্য মাফ চায়। এইবার সিনিয়র তাকে প্রশ্ন করে, তোমার প্রতিদিন অফিসে পৌঁছাতে দেরি হচ্ছে কেন? তখন ডাকচি আর কোনো লুকোচুরি না করে সিনিয়রকে পুরো ঘটনা খুলে বলে কি করে সে একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিয়েছে আর কি করে সেই বাচ্চা মেয়েটাকে তার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দেখাশোনা করতে হয়। তখন তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে, তোমার দাদার মেয়ে তো সম্পর্কে তোমার ফুপু হয়, তার দায়িত্ব নিয়ে তুমি কোনো ভুল করনি। এবার ডাকচি তার সিনিয়রের কাছে জানতে চাই, এই অফিসে যারা চাকরি করে তারা কি করে বাচ্চা ম্যানেজ করে? সে তো একটা বাচ্চা লালন পালন করেই একেবারে ক্লান্ত হয়ে গেছে। তখন সেই সিনিয়র বলে যে, আমাদের অফিসে কাজের চাপটা অন্যরকম। এখানে সহজেই কেউ বাচ্চা নিতে চায় না, আর যদি কেউ বাচ্চা নেয় তাহলে সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। ডাকচি সিনিয়রের কাছে আরও জানতে চায় অফিসের কোনো ফ্লোরে কোনো চাইল্ড কেয়ার আছে কিনা, যেখানে সে রিনকে খুব সহজেই রাখতে পারবে। কিন্তু দুঃখের কথা এটাই যে সেখানে কোনো রকম চাইল্ড কেয়ার ছিল না। এদিকে সিন পরিবর্তন করে পরের দিন সকালবেলা দেখানো হয়, যেখানে ডাকচি আর রিনের রুটিন আবার শুরু হয়েছে। আজকেও ডাকচি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে রিনকে খাইয়ে দেয় আর স্কুলে নিয়ে যায়। এরপর স্কুল থেকে রাতে বাড়ি নিয়ে আসে। কিন্তু এত কিছুর মধ্যেও সে সারা দিন অফিসে মনোযোগ দিতে পারছিল না। তার সবসময় মনে হচ্ছিল রিন স্কুলে একা একা কি করছে, কেমন আছে সে কি তার দুপুরের খাবারটা ঠিকমতো খেতে পেরেছিল নাকি? এটা নিয়ে সব সময় ডাকচির দুশ্চিন্তা হচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন সকালবেলা দেখানো হয়। আজকেও ডাকচি সকালবেলায় ঘুম থেকে উঠেছে এবং ঘুম থেকে উঠে সে দেখতে পায় রিন প্রতিদিনের মতো আজকেও বিছানায় প্রস্রাব করে দিয়েছে। এটা দেখে সে মনে মনে খুব আহত হয়। রিন প্রতিদিনের মতোই আজকেও বিছানায় প্রস্রাব করে বারান্দায় লুকিয়েছিল। সে মনে মনে কিছুটা ভয়ও পাচ্ছিল। ডাকচি তাকে কাছে ডাকে এবং তাকে বলে, তোমার যখন রাতের বেলা টয়লেট যাওয়ার প্রয়োজন পড়বে তখন তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে আর ভয় পেতে হবে না। এটা শুনে রিন কিছুটা আশ্বস্ত হয়।
এরপর ডাকচি সেদিনকার ওই তোষকটা রোদের মধ্যে মেলে দেয়, যেন সেটা রোদের আলোতে জীবাণুমুক্ত হয়ে যায়। ওই দিন অফিসে গিয়ে কাজের ফাঁকে ডাকচি তার এক মেয়ে কলিগের সঙ্গে কথা বলতে শুরু করে। সে তার মেয়ে কলিগকে জিজ্ঞেস করে, আমার একটা পরিচিত আত্মীয় আছে যে 5 বছর বয়সেও বিছানায় প্রস্রাব করে, এখন কি করলে তার এই প্রস্রাব বন্ধ হবে? তখন সেই ফিমেল কলিগ বলে যে, তোমাকে ভাবতে হবে না, আমার ছেলের বয়সও 2 বছর, সেও এখনো বিছানায় পটি করে দেয়। রাতের বেলায় আমি তাকে ডাইপার পরিয়ে শোয়ে যাতে সে বিছানা নষ্ট না করে। সেদিন রাতের বেলা তারা দুজন পাশাপাশি শুয়েছিল, কেউ কোনো কথা বলছিল না। ডাকচি এবং রিনের কারো ঘুমও আসছিল না, তারা দুজন বিছানায় চুপচাপ শুয়েছিল। এমন সময় হঠাৎ করে রিন তাকে বলে যে, আচ্ছা, তুমি কখনো মরে যাবে না তো? তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে? তখন ডাকচি বলে যে, আমি এত সহজে মরবো না, আমি তোমার সাথেই আছি, তুমি এসব নিয়ে ভেবো না। তখন সে বলে যে, আজ আমার ঘুম আসছে না, তুমি দয়া করে বাবার গল্প আমাকে শোনাও, আমার বাবা কোথায়? ডাকচি তখন কিছুটা মন খারাপ করে। সে বলে যে, তোমার বাবা কবরে চলে গেছে, কিন্তু সে এখনো আমাদের মনের মধ্যেই আছে। তুমি যতদিন তোমার বাবাকে ভালোবাসবে, তাকে মনে রাখবে, ঠিক ততদিন সে তোমার আর আমার মনের মধ্যেই বেঁচে থাকবে। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। রিন অন্ধকারে খুব ভয় পেত, আর তাই ডাকচি পুরো দেওয়ালটা রেডিয়ামের তারা দিয়ে সাজিয়ে দিয়েছিল, যেটা দেখতে পুরোপুরি আকাশের মতো লাগতো। এবার রিন আর কিছুতেই ভয় পায় না। সে আকাশের তারা দেখতে দেখতে ছোট্ট চোখগুলো বন্ধ করে ফেলে, আর একটা সময় নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে রিন একা একা বসে অপেক্ষা করছিল। সেখানে অন্য একটি বাচ্চা মেয়েও ছিল। কিছুক্ষণ পর সেই বাচ্চা মেয়েটির মা সেখানে চলে আসে। তার মায়ের নাম ছিল কৌকি। কৌকি তাকে জিজ্ঞেস করে, তুমি একা একা বসে আছো কেন? তোমার বাবা কোথায়? রিন কোনো উত্তর দেয় না। ঠিক তখনই সেখানে ডাকচি চলে আসে। ডাকচি যখন কৌকিকে প্রথম দেখে, সে কৌকিকে মনে মনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে কল্পনা করতে শুরু করে, কারণ কৌকি ছিল সত্যি অসাধারণ সুন্দরী। তাকে যে কেউ প্রথম দেখাতেই ভালোবেসে ফেলবে, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আর তাই তো ডাকচি প্রথমেই কৌকিকে দেখে তাকে পছন্দ করে ফেলে। এদিকে কৌকির ছেলের সাথে রিনের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে একসাথে সময় কাটাতে শুরু করে। কৌকি রিনের কাছে গিয়ে বলে যে, তুমি আমার ছেলের প্রথম বন্ধু, আর তাই আমি তোমার সঙ্গে হ্যালো করতে এসেছি। এরপর কৌকি যখন রিনের গায়ে হাত দেয়, সে বুঝতে পারে রিনের গায়ে প্রচণ্ড জ্বর। সে সাথে সাথেই ঘটনাটা ডাকচিকে জানায়। ডাকচি রিনের গায়ে হাত দিয়ে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে রিনকে নিয়ে ছুটে যায় হসপিটালের দিকে। হসপিটালে গিয়ে সে ডক্টরকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সেখানে তখন কোনো ডক্টর ছিল না। আর সাথে সাথে আমরা দেখতে পাই সেখানে কৌকিও চলে এসেছে। আর কৌকি রিনকে নিয়ে তার পারিবারিক ডক্টরের কাছে যায়। পারিবারিক ডক্টর রিনকে দেখে খুব ভালো ওষুধ দেয়, এবং তারা দুজনেই দুজনের বাড়িতে ফিরতে শুরু করে। দুজনের রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় তারা নিজেদের মধ্যে অনেক গল্প করে। সেদিন রাতের বেলা রিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তার জ্বরের তাপমাত্রা আরও বাড়তে শুরু করে। ডাকচি এক মুহূর্ত ঘুমাতে পারে না। সারা রাত রিনের মাথায় সে জলপট্টি দিতে থাকে। সকালের দিকে তার বাড়িতে কৌকি চলে আসে। কৌকি ডাকচিকে তার কাজে সাহায্য করতে শুরু করে। ডাকচি তাকে বলে, আমি জানি না এখন এই মেয়েটাকে নিয়ে আমি কি করব। আমি আবেগের বশে ওর দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলাম, আর মনে হয় এটাই আমার জীবনের এখন সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, কারণ আমি ওকে একা একা দেখাশোনা করতে পারছি না। আজকেও আমি অফিসে যেতে পারিনি। এভাবে অফিস কামাই করতে থাকলে তো আমার চাকরিটাও একসময় চলে যাবে। কৌকি ডাকচিকে বন্ধু হিসেবে অনেকটাই সান্ত্বনা দেয়, আর বলে যে, তুমি কোনো দুশ্চিন্তা করো না, সময় একদিন সবকিছুই ঠিক করে দেবে। সেদিনের পর থেকে রিন বুঝতে পারে এখন থেকে তার নিজের দেখাশোনা তার নিজেকেই করতে হবে। এজন্য সে নিজেকে নিজের সময় দিতে শুরু করে। তার খাওয়া দাওয়া, গোসল এবং অন্যান্য কাজকর্ম নিজেই করতে শুরু করে। ডাকচি এই দৃশ্য দেখে খুব খুশি হয়। এবার ডাকচির ওপর কাজের চাপও কিছুটা কমতে শুরু করে। রিন বয়সে ছোট হলেও সে ছিল অনেক বুঝতার একটা মেয়ে। সে ধীরে ধীরে বাস্তবতাকে মেনে নিতে শুরু করে। পরের দিন সকালবেলা ডাকচি রিনকে স্কুলে দিয়ে আসে। এদিকে কৌকি তার একমাত্র ছেলেকে নিয়েও স্কুলে আসে। স্কুল ছুটির পর রিন এবং কৌকির ছেলে একসঙ্গে খেলতে থাকে। তারা খুবই কোয়ালিটি সময় কাটানো শুরু করে। এদিকে ডাকচি এবং কৌকিও নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পায়। এর পরের দিন আমরা দেখতে পাই কৌকির চাচা ডাকচিকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। সেখানে একজন মহিলা তার জন্য অপেক্ষা করছিল। মূলত কৌকি তার চাচার কাছে সব কাহিনী বলেছিল, আর তাই তো সে চেয়েছিল যেন ডাকচি এই মেয়েটাকে দত্তক দিয়ে দেয়, এবং তাই সে এই মহিলাকে প্রস্তুত করেছিল। কিন্তু মহিলাটি রিনকে দত্তক নিতে চাইলেও ডাকচি কিছুতেই তাকে দত্তক দিতে রাজি হচ্ছিল না, কারণ হাজার হলেও সে রিনকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছিল। তার একাকী জীবনের একমাত্র সঙ্গী ছিল রিন।
সে রিনকে হাতছাড়া করতে রাজি হচ্ছিল না। এরপর মহিলাটি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডাকচি তার মতামতে একদম অটল থাকে। সেদিন রাতের বেলা বাড়ি ফিরে ডাকচি রিনের চুল আঁচড়ে দিতে শুরু করে। রিন তার কাছে বায়না করে যে তার চুলে একটি বিশেষ ডিজাইন করে দেওয়ার জন্য, কিন্তু ডাকচি কিছুতেই সেটা করতে পারছিল না। এরপর রিন তাকে বলে যে তার মায়ের নাম্বার তার মনে আছে, আর সে চাইলে এই মোবাইল নাম্বারটিতে কল করতে পারে। এই কথা শুনে ডাকচি খুব খুশি হয়, কিন্তু বারবার মোবাইল করার পরেও তার মা ফোনটা ধরছিল না। ডাকচি কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অবশেষে ডাকচি ইমেইলের মাধ্যমে ইউসির সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়, কিন্তু ইউসি তার সঙ্গে দেখা করতে চায় না। এমনকি সে নিজের মেয়ের কোনো দায়িত্বও নিতে চায় না। ডাকচি তখন তাকে বারবার অনুরোধ করতে শুরু করে। অনেক অনুনয় করার পর ইউসি তার সঙ্গে দেখা করার জন্য রাজি হয়। এরপর তারা দুজন দেখা করার জন্য একটা জায়গা ঠিক করে। সেদিন রাতে ডাকচির ঘুম আসছিল না। সে সারা রাত এটাই ভাবে অসহায় রিনকে তার মায়ের কাছে কিভাবে বুঝিয়ে দেওয়া যায়। একসময় রাত পেরিয়ে সকাল হয়। ডাকচি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যায়। তারা দুজন মিলে একটা রেস্টুরেন্টে দেখা করে। ডাকচি যখন মেয়েটিকে প্রথমবার দেখে সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ মেয়েটির বয়স ছিল সত্যিই অনেক কম। তাছাড়া সে অদ্ভুত একটা কারণে ডাকচিকে খুব ভয় পাচ্ছিল। এরপর ডাকচি তাকে পুরো ঘটনা খুলে বলতে বলে, কি করে সে প্রেগনেন্ট হলো আর কি করে বা সে তার মেয়েকে ফেলে এত দূরে চলে এসেছেন। তখন মেয়েটি বলে যে সে আসলে খুবই গরিব ঘরের মেয়ে। মূলত ডাকচির দাদার দেখাশোনা করার জন্যই তাকে কাজের লোক হিসেবে রাখা হয়। কিন্তু এরপর সে ডাকচির দাদার সঙ্গে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়, আর আস্তে আস্তে তারা ঘনিষ্ঠ হয়। এরপর বিয়ে ছাড়াই মেয়েটি যখন প্রেগনেন্ট হয়ে পড়ে সে প্রচন্ড ভয় পায়। যদিও ডাকচির দাদা মেয়েটিকে ভালোবাসত এবং বিয়েও করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি বিয়েতে রাজি ছিল না। সে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। একটা সময় সে কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু এই কন্যা সন্তানের দায়িত্ব সে নিতে চায়নি। তাই সে রিনকে ফেলে সেখান থেকে চলে আসে। এরপর সে রিনের সঙ্গে আর কোনো যোগাযোগও করেনি। ডাকচি তাকে বারবার অনুরোধ করে তার মেয়েকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ ডাকচি অবিবাহিত, তার একটা ভবিষ্যৎ আছে। সে এইভাবে বাচ্চা পালন করতে পারছে না, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয় না। এবার ডাকচি ইউসির ওপর ভীষণ রেগে যায়, কারণ ইউসির চোখে মুখে মা হওয়ার কোনো অনুভূতিই ছিল না। একসময় ডাকচি সেখান থেকে রাগ করে বের হয়ে আসে। ইউসিও তখন পিছু পিছু আসে। তাকে বলে যে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি আমার মেয়েটিকে নিজের বংশের নামের সঙ্গে যুক্ত করে নাও, তা না হলে ওর জীবনটা আরো অনেক বেশি জটিল হয়ে যাবে। ডাকচি বুঝতে পারে না সে তার এই কথার কি জবাব দেবে। যে মা তার নিজের সন্তানের দায়িত্ব নিতে রাজি না, সে আবার বংশের পরিচয় নিয়ে চিন্তিত ছিল। আসলে ইউসি ছিল একটা লোভী মেয়ে, তাই সে সুন্দর একটা জীবনযাপন করতেই নিজের সন্তানকে পরিত্যাগ করতেও দুইবার ভাবেনি। ডাকচি তার কথার কোনো উত্তর দেয় না। সে মুখে প্রচন্ড বিরক্তি আর মনে তীব্র রাগ নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। ডাকচি ড্রাইভ করতে থাকে আর ভাবতে থাকে এইবার রিনের দায়িত্ব কে পালন করবে। তারপর যখন সে বাড়ি ফিরে আসে তার মনটা ভালো হয়ে যায়, কারণ সেখানে তার বাবা মা এবং বোন উপস্থিত ছিল। তার মা আর বোন রিনের সঙ্গে খেলছিল, এমনকি তারা রিনের জন্য নতুন জামা কাপড়ও এনেছে। রিনকে খুশি থাকতে দেখে সেও খুশি হয়ে যায়। এদিকে বারান্দায় বসে বসে ডাকচি এবং তার বাবা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তার বাবা তাকে বলে যে তুমি খুব মহৎ একটা কাজ করছো, এটা অনেক বড় একটা দায়িত্ব। তোমার মা যখন প্রেগনেন্ট হয় তখন আমি দেখেছিলাম সে কতই না কষ্ট করেছে, তোমাকে পেটে নিয়ে সে চাকরি পর্যন্ত করেছে। আমি তখন তার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু তোমাকে বাইরে কাজ করতে যেতে হয়। এই কাজ তুমি এত সহজে করতে পারবে না, আর তাই আমার অনুরোধ তুমি এই মেয়েটিকে কোনো একটা পরিবারের কাছে দত্তক দিয়ে দাও, এটা সবার জন্যই ভালো হবে। ডাকচি তার বাবার কথা শুনে কিছুটা অবাক হয়, কারণ ডাকচি যতটা না রিনকে নিয়ে চিন্তিত ছিল তার বাবা মা রিনকে নিয়ে ততটাই ভাবত। সে মন দিয়ে তার বাবার কথা শুনছিল, কিন্তু সে এতে রাজি হয় না, কারণ রিনকে সে সত্যি অনেক ভালোবাসত। তাছাড়া রিন ছিল তাদের পরিবারেরই সন্তান। সে অন্য পরিবারের পরিচয়ে বড় হবে এটা ডাকচি কিছুতেই মেনে নিতে পারত না। কিছুক্ষণ পর সেখানেই রিন চলে আসে আর ডাকচির কানে কানে কিছু একটা বলে। মূলত সে ডাকচিকে বলে যে সে কি কখনো তাদের বাড়িতে তার বাবা মা আর বোনের সঙ্গে দেখা করতে যেতে পারবে কিনা। ছোট্ট রিনের এমন কথা শুনে সবাই হেসে ওঠে, আর ডাকচির মা বলে যে তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাদের বাড়িতে আমাদের সঙ্গে দেখা করতে যেতে পারো। এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা ডাকচি তার অফিসে কাজ করছিল। হঠাৎ করে তখন একটা কল আসে। সেখানে বলা হয় স্কুল থেকে কৌকির ছেলে এবং রিন একসঙ্গে কোথাও পালিয়ে গেছে। ডাকচি এই কথা শুনে একেবারে পাগলের মতো হয়ে যায়। সে দ্রুত স্কুলে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিকে কৌকির কাছে ওই সংবাদটা পৌঁছে গিয়েছিল। সে তার ছেলেকে খোঁজার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু না,
তারা দুজন কোথাও ছিল না। কৌকি কান্নায় ভেঙে পড়ে। এদিকে অন্য একটা দৃশ্যে আমরা দেখতে পাই রিন এবং কৌকির ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের দুজনেরই মন খুব খারাপ, কারণ একজনের বাবা ছিল না আর একজনের মা ছিল না। একটু পরেই হঠাৎ করে তারা একা একটা জঙ্গলের কাছাকাছি এসে পড়ে, আর সেখানে এসে দেখতে পায় একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল তার মতলব ভালো না, সে খুব খারাপ ধরনের একজন মানুষ। তারা দুজন সেই লোকটির পিছু পিছু যেতে শুরু করেন। এদিকে বাড়িতে ডাকচি এবং কৌকি বসে বসে কাঁদতে থাকে। তারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে। তারা দুজনেই একটা কবরের কাছে এসে দাঁড়ায়। সেখানেই সেই লম্বা চুলের লোকটিও ছিল। এতক্ষণ যে লোকটিকে খারাপ মানুষ মনে করা হয়েছিল, আসলে সে খারাপ মানুষ নয়, সে খুব ভালো একজন মানুষ। কৌকির ছেলে বলে, আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বাবা কবরের মধ্যে ঢুকে গেছে। আমার মা বলে যে আমার বাবা আবার ফিরে আসবে, কিন্তু আমি জানি যে মরে যায় সে আর কখনো ফিরে আসে না। এই কথা বলে সে হাউমাউ করে কাঁদতে থাকে। ছেলেটাকে কাঁদতে দেখে রিনেরও তার বাবার কথা মনে পড়ে যায়। সেও হাউমাউ করে কান্না জুড়ে দেয় এবং ছেলেটির বাবার কবরে ফুল রেখে দেয়। ডাকচি আর কৌকি ঘরে বসে ভাবছিল পুলিশকে খবর দেওয়া যাবে কিনা। হঠাৎ করেই তখন কলিং বেল বেজে ওঠে। কলিং বেলে দরজা খুলে তারা দেখতে পায় কৌকির ছেলে এবং রিন দাঁড়িয়ে আছে। তারা দুজনেই কাঁদছে। ছেলেকে ফিরে পেয়ে কৌকি যেন প্রাণ ফিরে পায়। সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো তোমার জন্য আমরা কত দুশ্চিন্তা করেছি? ছোট বাচ্চাটি তখন তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। সে বলে যে আমার বাবার কথা খুব মনে পড়ছিল, আর তাই তো আমি আমার বাবার কবর দেখতে গিয়েছিলাম। নিজের ছেলের মুখে এমন কথা শুনে কৌকি একেবারে স্তব্ধ হয়ে যায়। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে সে তার বাবাকে আসলে ঠিক কতটা মিস করে। এদিকে ডাকচিও বুঝতে পারে রিন আসলে তার বাবাকে খুব মিস করে, আর এখন তার একটা পরিবার দরকার। এরপর কৌকি এবং ডাকচি চুপচাপ টেবিলে বসে থাকে। দুটো বাচ্চা ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। এই বাবা মা তো অসহায় দুটো বাচ্চার দিকে তাকিয়ে ভাবছে এখন তাদের কি করা উচিত। দুজনের মুখে কোনো কথা ছিল না। নীরবতা ভঙ্গ করে কৌকি। সে বলে যে আমি তোমার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে বাইরে গিয়েছে। রিনের কোনো দোষ ছিল না। ডাকচি পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলে, ওরা বাচ্চা মানুষ, ওদের দুজনেরই এখানে কারো কোনো দোষ নেই। আসলে ওদের দুজনের একটা পরিবার দরকার। এরপর কৌকি তার বিবাহিত জীবনের কথাগুলো খুলে বলে। সে বলে যে আমি বিবাহিত জীবনে খুব খুশি ছিলাম, আমার একটা সুন্দর পরিবার ছিল, কিন্তু হঠাৎ করেই আমার স্বামী মারা যায়। এরপর আমার জীবনে অসহনীয় দুঃখ কষ্ট আসতে শুরু করে। আমার পরিবার থেকে আমি চলে আসি। ছোট্ট একটা চাকরি করে ছেলেকে মানুষ করতে শুরু করি। এত কিছু দেওয়ার পরেও আমি ওর বাবাকে দিতে পারিনি, তাই তো আমার ছেলের জীবনে এতটা অপূর্ণতা। আজকে সে তার বাবার জন্য তার কবরে গিয়ে কাঁদছিল। এই দুঃখ আমি কোথায় রাখি? এই দুঃখ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই কথা বলে কৌকিও কাঁদতে শুরু করে। ডাকচি তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের দুটি সন্তানের জন্য হলেও আমাদের একসঙ্গে থাকা উচিত। দুজন মিলে আমরা খুব সুন্দর একটা পরিবার গঠন করতে পারি, যেখানে আমার মেয়েটা তার মা পাবে আর তোমার ছেলেটা তার বাবাকে ফিরে পাবে। এবার কৌকির মুখেও হাসি দেখা যায়। সে মনে মনে আসলে এটাই চাইছিল, কিন্তু মুখ ফুটে বলার সাহস ছিল না। তখন আমরা দেখতে পাই এই দুইজন অসহায় মানুষ পরস্পরের কাছে আসে। ডাকচি কৌকিকে চুমু দিতে যায়, আর ঠিক তখনই কৌকির ছেলে জেগে ওঠে। সে বলে যে সে ওয়াশরুমে যাবে, আর তখনই দুজন হেসে ফেলে। এই সিনের মাধ্যমে দেখানো হয়েছে দুটো অসহায় মানুষ তাদের পরিবারকে ফিরে পেল, যেখানে তাদের দুঃখ কষ্টের দিনের অবসান হতে চলেছে। সামনে তারা সুখের মুখ দেখবে। এরপর অনেক দিন কেটে যায়। আমরা দেখতে পাই ডাকচি এবং কৌকি স্কুলে একটা প্রোগ্রাম করতে এসেছেন, যেখানে তাদের ছেলেমেয়েরা পারফর্ম করছেন। এদের দুজনের মুখেই খুব হাসি ছিল। এখন আর তারা অসহায় নয়, তাদের দুজনের মুখেই এখন প্রাণবন্ত হাসি। দুটো বাচ্চাও আগের চাইতে অনেক ভালো আছে। একজন তার বাবাকে ফিরে পেয়েছে আর একজন তার মাকে পেয়েছে। বলতে গেলে দুটো ছোট অসহায় বাচ্চার এখন পরিপূর্ণ একটা পরিবার আছে। এদিকে ডাকচি তার অফিসের কাজও ভালোভাবে করতে শুরু করেছে, কারণ এখন তার মনে আর কোনো ভয় নেই। রিনও তার পরিবারের সাথে খুব ভালোভাবে আছে। এখন রিনের জন্য ডাকচির আর কোনো চিন্তা হয় না। সে রিনকে নিশ্চিন্ত মনে বাড়িতে রেখে বাইরে কাজ করতে পারে, কারণ ডাকচি জানে বাড়িতে এখন কৌকি, রিন এবং তার ছেলে দুজনেরই খুব যত্ন নিচ্ছে। এমনই একটা সুন্দর মুহূর্ত আর প্রাণবন্ত হাসির মাধ্যমে এই চমৎকার সিনেমাটি শেষ হয়। এই সিনেমাটি আমাদেরকে দারুণ একটা মেসেজ দেয়, আর সেটা হলো জীবনে অনেক সময় রক্তের সম্পর্কের চাইতেও আত্মার সম্পর্কটা অনেক বড় হয়ে দাঁড়ায়। ছোট রিনের মা রিনকে পরিত্যাগ করেছিল, কিন্তু তাকে ভালোবেসে বুকে আগলে নিয়েছিল ডাকচি। সে তখনও জানতো না এই মেয়েটার জন্য আসলে সে কি কি করতে পারে। এরপরেও সে ছোট্ট বাচ্চাটির প্রতি যে মমতা এবং দায়িত্ব দেখিয়েছে তা সত্যিই খুব প্রশংসনীয়।